সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সংগঠনের পদাধিকারীদের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার। নির্বাচনকে সামনে রেখে জেলায় কেন্দ্রীয় বাহিনী আসা শুরু করলো। শুক্রবার বিকেলে বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবির এক কোম্পানি জওয়ান এলো জলপাইগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। সংগঠনের পদাধিকারীদের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্ট করেন, যাতে লেখা, দল যারা নেশায় তাদের নাম নেই, যারা পেশায় তারা মূল্যবান। এ প্রসঙ্গে এদিন তাকে প্রশ্ন করা হলে অজয় বলেন, তিনি তার মতো অনেকে আছেন এবং নেশায় দলটি করছেন, কিন্তু আজ তারা উপেক্ষিত। দল থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগের তীর বর্তমান জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রীর দিকে। অজয় সাহা আরও অভিযোগ করে বলেন, এই ধরনের কিছু নেতা আছেন যারা সংগঠনগুলিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছেন। অনেকেই আছেন যারা দলটিকে ভাগ করার চেষ্টা করছেন। তা না হলে জেলা পার্টি অফিসে আগামী ব্রিগেড সমাবেশ নিয়ে যুবকদের যে বৈঠক ছিল, সেখানে তিনি ঠিক ডাক পেতেন। শুধু তিনি নন, তার মতো বৈঠকে অনেকেই ডাক পাননি। এছাড়াও আরও যা যা অভিযোগ ছিল এদিন দ্ব্যর্থহীন ভাষায় জানালেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা। দেখুন, হ্যাঁ, আমি একটা ব্যক্তিগত পোস্ট করেছি, যেটা আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে। তার কারণ, আমি বর্তমান যা পরিস্থিতি দেখছি, আমি দীর্ঘ 27 বছর ধরে ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতির সঙ্গে যুক্ত। আমি 1997 সালে আনন্দচন্দ্র বাণিজ্য মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য ছিলাম। পরবর্তীতে জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক 5 বছর, তারপরে জেলা ছাত্র পরিষদের 5 বছর সহসভাপতি ছিলাম। পরবর্তীতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানেও জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখছি যে আমরা যখন থেকে আমি ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করছি, এই দল করার জন্য আমি বহু সিপিএমের চোখ রাঙানি সহ্য করেছি, বহু পুলিশে হেনস্থার শিকার হয়েছি বা পুলিশের আইনি জটিলতায় পড়েছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমি এবং আমার মতো বেশ কিছু যারা প্রকৃত অর্থেই রাজনীতি বা দলকে ভালোবেসে দল করছে, যারা নেশায় দল করছে, তারা আজ উপেক্ষিত। এবং বেশ কিছু লোক যারা বিগত দিনে সিপিএমের আমলেও তারা ফায়দা লুটেছে, বর্তমানে সিপিএম থেকে তৃণমূলে এসেছে। হ্যাঁ, আমিও জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছি, কিন্তু আমরা কংগ্রেসই ঘরানার লোক। আমরা দেখতে পাচ্ছি যে এখন সিপিএম বা অন্যান্য দল থেকে যারা আসছে, তারা দলের শীর্ষে বসে আমাদের মতো যারা দলকে ভালোবাসে বা দল করতে চায় তাদেরকে উপেক্ষিত করে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তার প্রতিবাদেই আমি এই পোস্টটা করেছিলাম। এতে তো দেখা যাচ্ছে যে আপনাদের দলের মধ্যে তো দুটো ভাগ হয়ে যেত যুবদের মধ্যে। দেখুন, যুবর ভাগ বলতে আমি এখনও যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। যুবর ভাগ সম্পর্কে আমার এই বিষয়ে আমি শুধু এইটুকুই বলবো যে গতকাল আমি দেখলাম, ভাগের বিষয় না, যিনি বর্তমান সভাপতি আছেন তার মুখে একরকম কথা, কিন্তু মনে একরকম কথা। তিনি মুখে বলছেন যে আমি সকলকে নিয়ে চলবো, কিন্তু বাস্তবে তার কথার সঙ্গে মনের কথার ফারাক আছে। তিনি, আমার মনে হয় তিনি বা এর মতো আরও কয়েকজন আছেন যারা এই সংগঠনগুলিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছে। তা না হলে গতকাল যুব সংগঠনের একটা শুনলাম মিটিং হলো 21শে ব্রিগেড সমাবেশ নিয়ে, অথচ আমি যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক এবং আমার মতো অনেকেই, অধিকাংশ যারা পদাধিকারী আছে, তারা কেউ এই মিটিং সম্পর্কে বা আলোচনা সম্পর্কে তাদের কাছে কোনো খবর নেই, তাদের কাছে কোনো নির্দেশও আসেনি। সুতরাং আমাদেরকে সরিয়ে রেখে, আমাদেরকে উপেক্ষিত করে যে বা যারা এই মিটিংটা করলো, অবশ্যই তারা দলের মধ্যে ভাগাভাগি চাচ্ছে, তারা দলের ক্ষতি চাচ্ছে। সেই কারণেই তাদের মনে হয়েছে যে আমাদের প্রয়োজন নেই বা আমাদেরকে ডাকার প্রয়োজন মনে হয়নি। আমি আজকে সংবাদপত্রে দেখলাম যে আমরা আমাদের উপস্থিতি নেই। হ্যাঁ, আমরা জানি না মিটিংটা সম্পর্কে, আমরা সংবাদপত্রে দেখলাম যে গতকাল একটা জেলা পার্টি অফিসে মিটিং হয়েছে, অথচ আমাদের মতো যারা আছে সহসভাপতি, সাধারণ সম্পাদক, তারা কেউ কিন্তু এই মিটিং সম্পর্কে জ্ঞাত ছিল না। সুতরাং আমরা যেতেও পারি। এই জায়গায় দাঁড়িয়ে দলকে ক্ষতি করার জন্য যারা করছে, তাদের দল ব্যবস্থা নিবে। আমার মনে হয় দলের এই বিষয়ে দৃষ্টিপাত করা দরকার এবং অবশ্যই করা দরকার। তার কারণ সামনে লোকসভা নির্বাচন, দলের হয়ে যারা দীর্ঘদিন ধরে খেটে আসছে, তারা আজকে তাদেরকে বসিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে, এটার তো বিরোধিতা করার আমার ব্যক্তিগত জায়গা আছে। আমি দলের জন্য বহু আইনি জটিলতায় পুলিশ কেস খেয়েছি, বহুদিন পালিয়ে থেকেছি,
এবং সিপিএমের চোখ রাঙানি সহ্য করেছি। সেই জায়গায় আমার বলার অধিকার আছে আমার মনে হয়, তাই আমি প্রতিবাদ করেছি। পাশাপাশি যাবতীয় অভিযোগ প্রসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী কি বললেন শোনা যাক। সংগঠনের আরেকজন রয়েছেন যে আপনাদের পদাধিকারী যে রয়েছেন হচ্ছে অজয় সাহা, তিনি সম্প্রতি ফেসবুকে পোস্ট করছেন যে দলের জন্য যারা কাজ করে তাদের কোনো নাম নেই, কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকেই দেখা হচ্ছে বেশি। কি বলবেন? সে দেখেন কে কোথায় কি বলে সেটা তো নিয়ে আমার কোনো বক্তব্য দেওয়ার নাই, ঠিক আছে। দল এত বড় হয়ে গেছে, দলে হাজার হাজার কর্মীরা আছে, হাজার হাজার কর্মীরা নিজে এরিয়াতে নিজের বুথে অনেক কাজ করতেছে। আমাদের দলের অনেক প্রোগ্রামগুলো হচ্ছে। কিছুদিন আগে 18 থেকে 25 তারিখ অবধি 100 দিনের টাকার জন্য প্রত্যেক অঞ্চলে একটা ক্যাম্প করে একটা প্রোগ্রাম হয়েছে। তারপরে আমাদের বিশেষ করে আলিপুর সুনকোষ থেকে একটা চা বাগান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মাধ্যমে একটা বড় র্যালি হয়েছে। সেই প্রত্যেক প্রোগ্রামে আমাদের যুব টিমরা, যুব শক্তিরা, জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসরা পার্টিসিপেট করতেছে, প্রোগ্রাম করতেছে। এখন কেউ লোক বাড়িতে বসে কি বলে না সেটা নিয়ে আমাদের বলার, তাদের ব্যাপারে সেটা তার কাছে জিজ্ঞাসা করুন, সেটা নিয়ে আমার বলার কিছু। বিক্ষিপ্তভাবে কি অনেকে রয়ে গেছে এভাবে, যাদের কি এক জায়গায় কি আনা যাচ্ছে না? কোনো সেরকম কিছু নাই, খবর নাই এরকম বিক্ষিপ্ত বলে কিছু না। দেখে সামনে লোকসভা ইলেকশন, এখন তো একটাই ক্যান্ডিডেট হবে যে আমাদের দল নেত্রী ঠিক করবে। সেই ক্যান্ডিডেটকে জিতানোর জন্য যুব তৃণমূল কংগ্রেস আজকে থেকে না কিছুদিন আগে থেকে মাঠে নেমেছে। আমরা আমাদের দল যা ক্যান্ডিডেট দিবে ওনাকে জেতানোর জন্য যত আমাদের ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে আমরা মাঠে নামব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নির্বাচনকে সামনে রেখে জেলায় কেন্দ্রীয় বাহিনী শুক্রবার বিকেলে বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবির এক কোম্পানির জওয়ান এসে পৌঁছেছে জলপাইগুড়িতে। জানা গিয়েছে এই মুহূর্তে জলপাইগুড়ি জেলাতে এক কোম্পানির নিয়ে আসা হলো। আগামী দিনে আরও কিছু কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা। এদিকে এদিন বিহার থেকে আসা এসএসবির ওই জওয়ানদের জলপাইগুড়ি শহর সংলগ্ন পলিটেকনিক কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ইন্সপেক্টর মেডেলি বর সাইকিয়া বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যেই তাদের 19 ব্যাটালিয়নকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে। अभी जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में इलेक्शन के लिए यहाँ हमारा एक कंपनी आया है, उसमें हम अभी कंपनी लेकर के पहुँचे यहाँ पर। तो उसी के लिए हम लोग यहाँ शांति से इलेक्शन करवाने के लिए हम लोग डिटेल किया गया है, इसलिए हम लोग यहाँ पर आकर हाजिर हुए। बाकी जो भी बात होगा बाद में आप लोग को बताएं। জনগর্জন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো রাজগঞ্জে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী 10 মার্চ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ব্রিগেডে এক জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। সেই সভা উপলক্ষে তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো রাজগঞ্জ শ্রীসংঘ ক্লাব ময়দানে। সেই সভাতে প্রধান বক্তব্য ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়, দুলাল দেবনাথ, কৃষ্ণা রায় বর্মন, অরিন্দম ব্যানার্জি, তপন রায় সহ অনেকে। সভা থেকে অরূপ চক্রবর্তী বিজেপিকে নিশানা করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিককেও তুলোধনা করতে ছাড়েননি তিনি। সভা শেষে অরূপ চক্রবর্তী জানান, পায়ে পায়ে উড়িয়ে ধুলো 10 মার্চ ব্রিগেড চলো। আমার বার্তা একটাই, যারা বাংলার গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, জনগর্জন তাদের বর্জন করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে বাংলার মানুষ সহ দেশের মানুষ বিজেপিকে বর্জন করবে। সারা ভারতবর্ষে যেখানে অবিজেপি সরকার, সারা ভারতবর্ষের সব জায়গায় সেখানে টাকা আটকে রেখে উল্টে এজেন্সি রাজ চালাচ্ছে। এদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে দেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী ইন্ডেক্স আজকে এক জায়গায় চলে এসছে এবং যত বিরোধীরা ইউনাইটেড হচ্ছে তত বেশি করে ইডি সিবিআই এজেন্সি রাজ চালু করেছে। এই সরকার তাদের পতন আসন্ন বুঝতে পেরেছে বলেই আরো বেশি পাগলা হয়ে গিয়েছে। আজকে নরেন্দ্র মোদী এসছেন, আরামবাগের মানুষ জানতে চাইছে মোদীজির কাছে আরামবাগের মানুষ কবে 100 দিনের টাকা পাবে। আগামী দিন কৃষ্ণনগরে আসবে, জানতে চাইবে কবে টাকা পাবে। আর এতদিন মোদীজি আসেননি, এখন ভোট এসছে, ভোট পাখিরা মুখ দেখানোর জন্য এসছে। ভোট মিটে যাবে, আবার পালিয়ে যাবে। বাংলার মানুষ তার হকের টাকা বুঝে নেবে।
বলছি গ্যাসের দামের কথা বললেন, 1000 টাকা গ্যাসের দাম। তেলেঙ্গানা এবং কর্ণাটক সরকারে কংগ্রেস সরকার 500 টাকা দিচ্ছে, আপনারা কি বাংলায় দেবেন? না, প্রথম কথা হচ্ছে বিজেপিকে আগে জিজ্ঞাসা করুন যারা মধ্যপ্রদেশের নির্বাচনের আগে বলেছিল এবং রাজস্থানে হোর্ডিং দিয়েছিল যে যদি ক্ষমতায় আসে রাজস্থানে তাহলে রান্নার গ্যাস 500 টাকা করে দেবে। তার মানে বিজেপি চাইলে রান্নার গ্যাস 500 টাকা করতে পারে। তো সারা দেশে তো ক্ষমতায় বিজেপি রয়েছে, রান্নার গ্যাস তো নিয়ন্ত্রক তো বিজেপি, পেট্রোলের দামের নিয়ন্ত্রক তো বিজেপি। তাহলে বিজেপি মানে কেন্দ্রীয় সরকার, তাহলে কেন্দ্রীয় সরকার যদি রাজস্থানে ভোটের আগে বলতে পারে তাহলে সারা দেশে কেন 500 টাকা গরিব মানুষকে দিচ্ছে না? আসলে ভোট আসলে পরে এদের গরিবের দরদের কথা মনে হয়, যখন ভোট ফুরে যায় ভোট পাখির আবার ফিরে যায়। ওদের ভোট আসলে মনে হয় গরিবকে 15 লক্ষ টাকা ব্যাংকে দিতে হবে, আর ভোট মেটার পর নীরব মোদী আর মেহুল চোকসির ব্যাংক অ্যাকাউন্টে ওরা টাকা ঢোকে। কিন্তু কংগ্রেসের রাজ্য সরকারও তো দিচ্ছে। না, কংগ্রেসই রাজ্য সরকার দিচ্ছে কিছু জায়গায়, নিশ্চয়ই আমরাও তো রান্নার গ্যাসের ওপর কিছুটা হলেও ভর্তুকি দিয়েছি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আজকে আমাদের রাজ্যে যে ন্যায্য প্রাপ্য জিএসটির টাকা সেই টাকাটা ছেড়ে দিক না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছেন যে আমাদের প্রাপ্য যে টাকা জিএসটি বাবদ, ম্যাচিং গ্র্যান্ট বাবদ আমাদের রাজ্য এখন 1,63,000 কোটি টাকা পায়, সেই টাকা ছেড়ে দিক। পশ্চিমবঙ্গ সরকার পেট্রোলের দাম কমানোর জন্য যা ব্যবস্থা নেওয়া করবে, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপেন ঘোষণা। আমাদের রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রাখবে, আবার বলবে রাজ্য কেন দাম কমাচ্ছে। রাজ্য দাম কমাবে কোত্থেকে? রাজ্য তো টাকা ছাপানোর মেশিন নেই। আমাদের ন্যায্য প্রাপ্য ছেড়ে দিক, বাংলার মানুষের নিজস্ব অধিকার যেটা সংবিধান দিয়েছে সেই টাকা বিজেপি যদি রিলিজ করে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ নেবে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক প্রশিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার দুপুর 2টো নাগাদ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে স্মারকলিপি প্রদান হলো। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের ঘরের সামনে বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা এমএসকে এবং এসএসকে শিক্ষকদের অবসরকালীন 10 লক্ষ টাকা দেওয়ার দাবি জানান। এছাড়াও তারা এদিন বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবি মূলত আমরা 10 দফা দাবি সামনে রেখে এই মুহূর্তে আমাদের লড়াই আন্দোলন চলছে এবং আগামী 6 তারিখ মার্চ মাসে, এই মাসের 6 তারিখে কলকাতায় কেন্দ্রীয়ভাবে এটা নিয়ে আন্দোলন হবে এবং সভা সমাবেশ হবে এবং রাজ্য সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে যাতে আমাদের এই দাবিগুলো অতি সত্বর চালু হয়। আমরা জানি যে খুব সম্প্রতি রাজ্য বাজেট পেশ হয়ে গেল। রাজ্য বাজেটে আমরা দেখলাম যে চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকার ঘোষণা করেছে। রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পেশ করেছেন এবং পাশও হয়েছে। কিন্তু সেখানে উল্লেখযোগ্যভাবে আমরা যারা শিক্ষা সম্প্রসারণের কাজ করি, মূলত পথে ঘাটে মাঠে ঘাটে পড়ে থাকা শিক্ষা, আজকে অঙ্গন থেকে দূরে থাকা যে সমস্ত শিশুদের নিয়ে এসে, ড্রপ আউটদের নিয়ে এসে আমরা মূল শিক্ষার প্রাঙ্গণে নিয়ে এসে তাদের পাঠদানের কাজ করি এবং আমাদের দুর্ভাগ্য যে একই সঙ্গে আমাদের কোনো শিক্ষাকর্মী নেই। যারা আমরা চুক্তিভিত্তিক শিক্ষক তারা শিক্ষাকর্মীর কাজও একই সঙ্গে আমরা করি। তো আজকে আমরা হাজার হাজার এরকম এমএসকে এসএসকে যারা শিক্ষাকর্মী আসে তারা এই আন্দোলন চেষ্টা করছি আমরা, কিন্তু আমাদের দিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সত্যি কথাই সেভাবে কখনোই আমাদের দাবি দাওয়াগুলোর দিকে দৃষ্টিতে দেয়নি, নজর দেয়নি। কি দাবি রয়েছে? যেমন এখানে বর্তমানে আমরা দেখলাম যে 3.5 এবং 3,000 টাকা ওই গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করে এখন 28,000 এবং 25,000 টাকা তাদের ভাতা হয়েছে। তা আমরা চাই যে অন্তত ন্যূনতম আমাদের এমএসকে এসএসকে যে সমস্ত শিক্ষাকর্মী আছে তাদের ন্যূনতম বেতন যাতে 25,000 টাকা করা হয়, সেই দাবি আমরা আজকে এখানে রাখার জন্যই সমবেত হয়েছি। যে আমরা তো গ্রুপ ডি কর্মচারী থেকে কম পেতে পারি না। আজকের দুর্মূল্যের বাজারে আমাদের এটার উপরে সংসার নির্ভর করে। কাজে আমরা আমাদের একদম যে ন্যূনতম চাহিদা সেটার কথাই আমরা সরকারের কাছে রাখতে চাই এবং আমাদের অবসরকালীন যে ভাতার কথা, অবসরকালীন ভাতা আমাদের কোনো চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আমাদের কোনো অবসরকালীন ভাতা সেভাবে নেই। সেই জন্য আমরা চাইছি যে অন্ততপক্ষে 10 লক্ষ টাকা আমাদের এককালীন অবসর ভাতা আমাদের দেওয়া হোক। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নিয়ার বেগুনটারি শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wpyouthservice.government.in। অশান্তি এড়াতে কড়া হাতে ব্যবস্থা। জলপাইগুড়িতে আলুর বন্ড বিলিকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। উত্তরবঙ্গে সবচাইতে বেশি আলু উৎপাদন হয় এই জেলায়। এই বছর প্রায় 34,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কৃষি দফতরের অনুমান প্রায় 8 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে। জেলার 22টি হিমঘরে 4 লক্ষ মেট্রিক টন আলু রাখার ব্যবস্থা রয়েছে। গত বছর আলুর বন্ড বিলিকে কেন্দ্র করে কালোবাজারির অভিযোগ ওঠে। বেশ কয়েকটি হিমঘরে অশান্তির ঘটনাও ঘটে। এই বছর এই নিয়ে আগে ভাগে সতর্ক পুলিশ প্রশাসন। একজন কৃষক 100 প্যাকেট হিমঘরে আলু রাখার বন্ড পাবেন। আগামী 10 তারিখ পর্যন্ত বন্ড বিলি চলবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি হিমঘরের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে থেকে কৃষকদের 100 প্যাকেট করে আলুর বন্ড দেওয়া শুরু হলো। প্রতি আধার পিছু 100 প্যাকেট করে বন্ড দেওয়া হবে। আজকে থেকে সব কিছু সুষ্ঠুভাবেই চলবে। এখনো পর্যন্ত কোনো অসুবিধা কিছু নেই, সব সুষ্ঠুভাবেই আছে। আপনাদের এখানে কত ক্যাপাসিটি রয়েছে রাখার? এখানে 4 লক্ষ প্যাকেটের ক্যাপাসিটি আছে। বুঝা যায়, দেখা যাচ্ছে এই আলু ঘিরে গত বছর দেখা গেছে যে একটা অশান্তি হয়েছে বিভিন্ন হিমঘরে। তো এর জন্য কি আপনারা নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা নিয়েছেন? দেখুন, গতবারের সঙ্গে এবছরের পরিস্থিতি অনেক পার্থক্য আছে। এবছর অশান্তির কোনো চান্স নেই, কারণ আলুর প্রোডাকশনও এমন কিছু বেশি নেই, বাট ক্যাপাসিটিও বেড়েছে। প্রশাসনিকভাবেও দায়িত্ব নিয়ে প্রশাসন আমাদের উপরে যে সঠিক সুষ্ঠুভাবে হয় সেটার ব্যবস্থা করছেন ওনারাও। কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আজকে থেকে স্টোর মালিকগুলো বলছিল যে বন্ড দিবে, কিন্তু পরিমাণটা কত দিবে সেটা আমাদের জানা নেই। টাকার পরিমাণটা কত নেবে সেটাও জানা নেই। আমরা চাচ্ছি যে টাকা নিয়েই বন্ড দেখ, কিন্তু শান্তিপূর্ণভাবে দেখ। বিগত বছর কি হয়েছিল? বিগত বছর তো ম্যাক্সিমাম অশান্তি, গন্ডগোল, তারপর কেচাল ঝগড়া বহুত কিছুই হয়েছিল। এবছর কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে টাকা দিয়ে শান্তিপূর্ণভাবে বন্ড দেখ। কয় বিঘা আলু করেছেন? আমি 15 বিঘা করেছি। তো বলছি যে এই বছর কি দেখছেন, আজকে থেকে কি শুরু হচ্ছে? আজকে থেকে মনে হয় আপাতত 100 প্যাকেট করে আমাদের দিবে বলছে, পরবর্তী দেখা যাবে। কি দিবে? বন্ড। তো বলছিলাম এর আগের বছর তো এই বন্ডকে ঘিরে প্রচুর গন্ডগোল হয়েছিল। এই বছর কিভাবে দেখছেন, সব ঠিকঠাক? এইবার মোটামুটি আপাতত হিমঘর যে মালিকের আছে, যেটা ডিসিপ্লিন নিছে, আপাতত বলছে আপনারা 100 প্যাকেট করেন, পরবর্তী দেখা যাবে, সবাইকে দেওয়া হবে। ঠিকঠাক আছে। বলছি যে এর আগের বছর মোটামুটি শান্তিপূর্ণ হবে, এই বছর মোটামুটি গন্ডগোল হবেন না বলছেন। এবার মার্কেটের চাহিদা আছে আলু, হিমঘর এত বেশি, কোনো গ্যারান্টি নেই। ঠিক। পিনাকি শিলের রিপোর্ট। বিদ্যালয়ের মিড ডে মিল কর্মীদের বেতন 1500 টাকা থেকে আরও 500 টাকা বাড়লে খুশির পরিবেশ নেই তাদের মধ্যে। রাজ্য সরকার ঘোষণা করেছেন মার্চ মাস থেকেই মিড ডে মিল কর্মীদের বেতন আরও 500 টাকা বৃদ্ধি করা হবে। যদিও মিড ডে মিল কর্মীদের বক্তব্য 12 মাসের বেতন 10 মাসে দেওয়া হয়। তাছাড়াও 1500 টাকা করে তাদের সারা মাস চালাতে হয়, আগাম কিছুই দেওয়া হয় না। 500 টাকা বাড়লেও তেমন কোনো সুরাহা হবে না তাতে। 2000 টাকা দিয়ে একজন মিড ডে মিল কর্মীর ছাত্রছাত্রীদের রান্না করা থেকে পরিবেশন সবটাই করতে হয়। তাই যদি কম করে 5000 টাকা ন্যূনতম বেতন হলে সংসারে কিছু উপকার হবে বলে দাবি মিড ডে মিল কর্মীদের। কিসের কাজ করেন? কিসের কাজ করেন? মিড ডে মিলে। আপনাদের টাকা কি বেড়েছে কিছু শুনেছেন? আমরা শুনেছি 500 টাকা বেড়েছে। আগে কত পেত? আগে 1500, এখন 2000 বলে করছে। কতটা খুশি আপনারা এই যে মিড ডে মিল? আমরা বেশি খুশি হই নাই। 3000 টাকা মানে 3000 টাকা হলে আমরা খুশি হই। 2000 টাকা কি হবে, কোন হিসাব হলো? 3000 হলে 100 টাকা করে পার। কিভাবে আপনারা করেন কাজ? তার মধ্যে 10 মাস দেয়, 12 মাসের 12 মাসে আমাদের খুশি হইতাম। 12 মাসটা করা উচিত বলেন। 2 মাস আমাদের কাজ করতে হয়। আপনাদের কি কি কাজ করতে হয়? সবই করতে হয়, সবজি কাটা, চাল ঝাড়া, চাল ধোয়া, রান্না করা, টিফিন বাচ্চাদের, বাসন মাজা,
বাচ্চাদের টিফিন দেওয়া বাথরুম টাইনে আনা, সিলিন্ডার টাইনে নিয়ে আসা, ওই দিকে একটা ঘরে থাকে সমস্ত কিছু। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা কেন্দ্রের অধীনে গত 3 দিন ধরে মাছ চাষের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির সদর ব্লকের দাসপাড়ায়। এলাকার 20 জন মৎস্য চাষী নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক ডক্টর গৌরহরি পৈলান, দিলীপ কুমার সিং, টেকনিক্যাল অফিসার প্রকাশ কুমার বেহারা ও স্থানীয় এফপিসির চেয়ারম্যান দশরথ দাস প্রমুখ। কিভাবে মাছ চাষ করলে ভালো উৎপাদন পাওয়া যাবে, মাছের খাবার তৈরি, জল পরীক্ষা, পুকুর তৈরি ইত্যাদি বিষয়ে এদিন প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও আধিকারিকরা প্রত্যেকের পুকুর পরিদর্শন করেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত সকল মৎস্য চাষীদের সার্টিফিকেট ও পিএইচ টেস্ট কিট প্রদান করা হয়। পরবর্তীতে মাছের চারাপোনা, চুন, খাবার প্রভৃতি প্রদান করা হবে। জানা গিয়েছে আগামী 3 বছর ধরে এই ধরনের প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হবে এবং যাতে মৎস্য চাষ করে প্রত্যেকের আর্থিক উন্নয়ন সম্ভব হয় তার জন্য দেখভাল করা হবে। এদিকে প্রশিক্ষণ পেয়ে খুশি সকলেই। আমরা এই দাসপাড়ার এফপিসির সাথে আগামী 3 বছরের একটা কাজ করব, রিসার্চ ওয়ার্ক করব। সেই বিষয়ে আজকে আমরা এদের প্রতিটা 20 জন ফার্মার্স থেকে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। আমরা 20 জন ফার্মার্সের প্রতিটা পুকুর আমরা পরিদর্শন করলাম, তাদেরকে পুকুরের পাড়ে গিয়ে তাদেরকে আমরা সাজেশন করলাম কার পুকুরে কী রকমের মাছ করলে, কেমনভাবে চাষ করলে ওটা উন্নতি হবে সেটাকে আমরা বললাম। সাথে সাথে আমরা ট্রেনিং প্রোগ্রাম এখানে করলাম যে বিভিন্ন প্রজাতির নতুন নতুন আর মূল্য যার বেশি আছে, হাই ভ্যালু ফিশ, সেইগুলোকে নিয়ে কিভাবে মাছ চাষ করলে আমরা ভবিষ্যতে আমাদের ইনকামটা আরও বৃদ্ধি পাবে সেই সম্বন্ধে আমাদের একটা আজকে ট্রেনিং প্রোগ্রাম করলাম। সাথে সাথে এই যে আমাদের মৎস্য চাষি ভাইয়েরা যারা এখানে আছেন তাদেরকে আমাদের আগামী 2 বছর আরও কীভাবে মাছ চাষ করলে তাদেরকে আরও উন্নতি হবে সেই ব্যাপারে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা ওদের সাথে থাকার জন্যে আমরা প্রতিশ্রুতি দিলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সংগঠনের পদাধিকারীদের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার। নির্বাচনকে সামনে রেখে জেলায় কেন্দ্রীয় বাহিনী আসা শুরু করলো। শুক্রবার বিকেলে বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবির এক কোম্পানি জওয়ান এলো জলপাইগুড়িতে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।